স্পেনের ফুটবল মানেই এক শৈল্পিক নান্দনিকতা, যা বিশ্বজুড়ে টিকি টাকা নামে পরিচিত। স্পেনের ফুটবলের ইতিহাস যেমন সমৃদ্ধ, তেমনি একসময় তা ছিল দীর্ঘশ্বাসে ভরা। যুগের পর যুগ রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মতো ক্লাবগুলো ইউরোপ শাসন করলেও জাতীয় দল হিসেবে স্পেন বড় টুর্নামেন্টে ছিল এক আন্ডার অ্যাচিভার। প্রতিবার ফেভারিট হিসেবে মাঠে নামলেও কোনোভাবেই কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালের বাধা অতিক্রম করতে পারত না। 1950 সালে চতুর্থ স্থান অর্জনের পর দীর্ঘ কয়েক দশক স্প্যানিশ ভক্তদের জন্য ছিল কেবলই অপেক্ষার প্রহর। 2008 সালে ইউরো জয়ের মাধ্যমে স্পেনের সেই দীর্ঘ খরা কাটে। এরপর লুই আরাগোনেস এবং ভিসেন্তে দেল বস্কের অধীনে শুরু হয় ফুটবলের এক নতুন বিপ্লব। জাভি, ইনিয়েস্তা, বুস্কেটস আর ক্যাসিয়াসের সেই স্পেন 2010 সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো বিশ্বকাপ উঁচিয়ে ধরে। বলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ আর নিখুঁত পাসের বুনন বা টিকি টাকার মাধ্যমে তারা পুরো ফুটবল বিশ্বকে মোহাবিষ্ট করে রেখেছিল। সেই ধারাবাহিকতায় 2012 সালের ইউরো জয় স্পেনকে ইতিহাসের পাতায় অমর করে দেয়। তবে মুদ্রার উল্টোপিঠ দেখতে দেরি হয়নি। 2014 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় এবং পরবর্তী 2018 ও 2022 বিশ্বকাপে নকআউট পর্বে হতাশাজনক পারফরমেন্স স্পেনকে আবারও ভাবনায় ফেলে দেয়। অতিরিক্ত পাসিং এবং গোলমুখে ফিনিশারের অভাব তাদের ফুটবলকে একঘেয়ে এবং অকার্যকর করে তুলেছিল। বিশেষ করে কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে হার ছিল স্প্যানিশ ফুটবলের জন্য এক বড় ধাক্কা। লুই এনরিকে পরবর্তী যুগে লুই দে লা ফন্তের অধীনে স্পেন এখন অনেক বদলে গেছে। গতানুগতিক টিকি টাকার সাথে তিনি যোগ করেছেন গতির বৈচিত্র্য। এখনকার স্প্যানিশ গেম প্ল্যান কেবল পজিশন ধরে রাখা নয়, মিডফিল্ডে রদ্রি এবং পেদ্রির মতো খেলোয়াড়রা বলের নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি সরাসরি ভার্টিক্যাল পাসের মাধ্যমে আক্রমণ তৈরি করছেন। দশকের পর দশক ধরে স্প্যানিশ ফুটবল মানেই ছিল হাজারো পাসের সমাহার বা টিকি টাকা, কিন্তু লুই দে লা ফুয়েন্তের দায়িত্ব নেওয়ার পর সেই চেনা ছক বদলে গেছে। ফুয়েন্তের স্পেনে বল পজিশন বা বল ধরে রাখাটা মূল লক্ষ্য নয়, বরং গোল করাটাই শেষ কথা। লুই এনরিকের সময় স্পেন বল দখলে রাখলেও প্রতিপক্ষের বক্সে ঢুকতে হিমশিম খেত, কিন্তু লা ফুয়েন্তে নিয়ে এসেছেন ভার্টিক্যাল ফুটবল, অর্থাৎ বল পাওয়ার সাথে সাথেই কম পাসে প্রতিপক্ষের গোলমুখে পৌঁছে যাওয়া। এই কৌশলের সবচেয়ে বড় অস্ত্র হলো দুই উইঙ্গার লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস। আগে স্পেন মাঝমাঠ দিয়ে খেলার চেষ্টা করত, কিন্তু এখন তারা মাঠের প্রশস্ততাকে ব্যবহার করে। ইয়ামাল এবং উইলিয়ামসকে এমনভাবে জায়গা তৈরি করে দেওয়া হয় যাতে তারা ড্রিবলিং করে সরাসরি রক্ষণ ভেঙে দিতে পারেন। লা ফুয়েন্তের স্পেন শুধু আক্রমণেই নয়, রক্ষণেও আগ্রাসী। প্রতিপক্ষ যখন বল কাটানোর চেষ্টা করে, স্পেনের খেলোয়াড়রা তৎক্ষণাৎই হাই প্রেসিং শুরু করে। মাঝমাঠে রদ্রি কাজ করে একজন অ্যাঙ্কার হিসেবে। তিনি ডিফেন্স এবং অ্যাটাকের মধ্যে ভারসাম্য বজায় রাখেন, যা লা ফুয়েন্তের সিস্টেমের প্রাণ। কাগজে কলমে স্পেন 4-3-3 ফরমেশনে খেললেও আক্রমণের সময় সেটি 2-3-5 এর মতো হয়ে যায়। ফুলব্যাকরা উপরে উঠে আসে আর উইঙ্গাররা ভেতরে ঢুকে জায়গা তৈরি করে। এতে প্রতিপক্ষের ডিফেন্ডাররা বিভ্রান্ত হয়ে পড়ে। লা ফুয়েন্তে অনূর্ধ্ব 19, 21, 23 দলের কোচ ছিলেন, ফলে বর্তমান স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড় তার হাতের তৈরি। তিনি জানেন কার থেকে সেরাটা কিভাবে বের করে আনতে হয়। তার কৌশলে কোনো সুপারস্টার নেই, আছে একটি টিম। 2024 ইউরো জয়ের পর 2026 বিশ্বকাপে স্পেন অন্যতম প্রধান দাবিদার। তাদের বর্তমান স্কোয়াডটি তরুণ এবং অভিজ্ঞতার এক দারুণ সংমিশ্রণ। রক্ষণভাগে স্থিতিশীলতা আর আক্রমণে লামিন ইয়ামালের মতো বিস্ময় বালকের উপস্থিতি স্প্যানিশ ভক্তদের আবারও বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছে। যদি তারা এই আক্রমণাত্মক এবং হাই প্রেসিং ফুটবল ধরে রাখতে পারে, তবে মেক্সিকো, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আবারও লা রোখাদের জয় জয়কার দেখা অসম্ভব কিছু নয়। স্পেন এখন আর কেবল পাসিং ফুটবলের মধ্যে সীমাবদ্ধ নেই, তারা এখন অনেক বেশি ডিরেক্ট এবং ডেঞ্জারাস। অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তারা 2026 মিশনের জন্য প্রস্তুত। এখন দেখার বিষয়, ফুটবলের এই নান্দনিক শিল্পীরা আবারও সোনালী ট্রফিটি নিজেদের ট্রফি ক্যাবিনেটে তুলতে পারে কিনা।